হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 11তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে একটা অফিসার থেকে কয়েকজন আলোচনা করছিল যে নাগোয়া, শিজুওকা এবং আরও কয়েকটা শহরের সমস্ত জায়েন্টসকে মেরে ফেলা হয়েছিল। এই সমস্ত ঘটনা দেখে মিস্টার মাতসুমোটো ভাবতে থাকে এরকম কি করে হতে পারে। আর তার এখন মনে পড়ে যে গত ঠিকই বলেছিল তার থেকেও একটা পাওয়ারফুল হান্টার সাউথ কোরিয়াতে আছে। আর তার মনে পড়ে তার যখন সাং জিনবোর সঙ্গে এয়ারপোর্টে দেখা হয়েছিল তখন সে সাং জিনবোর মধ্যে একটা অন্য রকমের পাওয়ার দেখতে পেয়েছিল যেটা সে গতর মধ্যেও দেখতে পারেনি। কিন্তু মাতসুমোটো একই সঙ্গে এটাও ভাবে সে যতই পাওয়ারফুল হোক না কেন তবুও একটা এস র্যাঙ্ক গেটের এরকম সমস্ত জায়েন্টসকে ও একাই মারতে পারবে না। আমাকে এখনও অন্য সমস্ত দেশগুলোর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সাং জিনবো তখন বলেছিল কোনো দরকার নেই, আমি একাই করে ফেলবো। তখন মাতসুমোটোর সাং জিনবোর কথাতে কোনো বিশ্বাস হয়নি, কিন্তু এখন সে দেখতে পারছে যে সাং জিনবোই ঠিক, সে একাই সমস্ত জায়েন্টসদেরকে মেরে ফেলছে। এদিকে এখন আমরা দেখতে পাই যে সাং জিনবো সমস্ত বড় বড় বিস্টগুলোকে তার শ্যাডো সোলজার বানিয়ে ফেলে। আর তাদের সবার নাম ঠিক করতে গিয়ে সে এখন ভাবে কী বা রাখবো, তোমাদের সবার নাম নাম্বার 1 2 3 4 5 এইভাবেই থাকলো। যেই সময় বেরু তার কাছে এসে বলে মাই কিং, আমি তো আরও একজনকে মেরে ফেলেছি। যেটা শুনে সাং জিনবো বলে ঠিক আছে, তাহলে ওর নাম নাম্বার 6। আর এরপরই সে ভাবে তার এখন শ্যাডো এক্সচেঞ্জ করে অন্য জায়গায় যাওয়ার দরকার আর সেইখানকার জায়েন্টসগুলোকে মারার দরকার। তাই সে এখন জিনোকে বলে তুমি একটা কাজ করো, তুমি ঘুমানোর জন্য বিছানা রেডি করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এদিকে সাং জিনবো এখন ভাবতে থাকে এতক্ষণ তো সবকিছু ভালোই হলো, হয়তো এরপর থেকে জিনিসপত্র একটু মুশকিল হতেই পারে। কেননা সাং জিনবো এর সময় বুঝতে পারে যে তার শ্যাডো সোলজারগুলো সমস্ত জাপানে ছড়িয়ে আছে ঠিকই, কিন্তু এই এস র্যাঙ্ক গেটের ডানজেন ব্রেক হওয়ার জন্য আরও অনেক ছোট ছোট ডানজেনেরও ডানজেন ব্রেক হয়েছে। তাই এখন পুরো জাপানে প্রচুর পরিমাণে বিস্ট রয়েছে, যেটাই এখনকার মেন সমস্যা। আর এইভাবেই চলতে চলতে ডানজেন ব্রেক হওয়ার 7 দিন হয়ে যায়। আর এখন জিনো আর সাং জিনবো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সব কিছু শেষ হয়ে গেছে। আর এই সময় তার কাছে আসে সেই মেয়েটা, যে মেয়েটা গোতোর সঙ্গে থাকতো। তাকে দেখে এখন সাং জিনবো বলে মিস হানেকাওয়া, এইখানে কি আর অন্য কোনো হান্টার আছে? যার উত্তরে হানেকাওয়া বলে যে এইখানে আর অন্য কোনো হান্টার নেই, কিন্তু এই ডানজেন ব্রেক হওয়ার কারণে সমস্ত জায়েন্টসগুলো পুরো টোকিওতে ছড়িয়ে পড়েছে, এমনকি তারও বাইরে। এখন আপনাকে নিয়ে টোটাল 16টা এস র্যাঙ্কের হান্টার জাপানে রয়েছে। তাদের মধ্যে 6 জনই জাপানের, 2 জন চায়নার, 3 জন কানাডার, 2 জন ইন্ডিয়ার আর 1 জন করে রাশিয়া আর ইউকে থেকে। আর তাদের মধ্যেও 3 জন এস র্যাঙ্ক হান্টার মারা গেছে। তাদের মধ্যে একজন হলো রাশিয়ার ইউরি অর্লভ। আর এই সমস্ত বিস্টগুলোর পাওয়ার একটা এ র্যাঙ্ক ডানজেনের বসের মতো হলেও এগুলোকে মারাটা একটু মুশকিলই, কারণ এগুলো বেশিরভাগটাই দলে থাকে, একা কেউ থাকে না। তার এই কথা শুনে সাং জিনবো ভাবতে থাকে যদি 3টে এস র্যাঙ্কের হান্টার মারা গিয়ে থাকে তার মানে না জানি আর কতগুলো এ র্যাঙ্কের হান্টার মারা গেছে। আর এখন হানাকাওয়ে আবার বলে টোটাল 31টা জায়েন্ট বেরিয়েছিল, তাদের মধ্যে একটা জায়েন্ট তো নদী পার করে চায়নার দিকে চলে গেছে, আর বাকি জায়েন্টগুলোর বেশিরভাগটাই আপনিই মেরেছেন, আর বাকিগুলো আপনার শ্যাডোর সাহায্য নিয়ে আমাদের হান্টাররা মারছে। তার এই কথা শুনে সাং জিনবো বলে ঠিক আছে, তাহলে আর একটা শেষ কাজ বাকি, এই ডানজেনের সামনের বড় বিস্টটাকে মারতে হবে, তাই তো? আর এখন একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ভাঙাচোরা টোকিওকে দেখে সাং জিনবো ভাবতে থাকে আমার মনে হচ্ছে আমি এই জায়গাটাকে এর আগেও দেখেছি, কোথায় যেন একটা দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে, ঠিক ডিমন্স ক্যাসেলের মতো। ডিমন্স ক্যাসেলটাও ঠিক এই রকমই ছিল। তাহলে কি ওই ডিমন্স ক্যাসেল একটা হিন্ট ছিল আমার জন্য যে দুনিয়াতে এইরকমও হতে পারে? তাহলে ডিমন্স ক্যাসেলে নিয়ে গিয়ে আর্কিটেক্ট আসলে আমাকে বলতে কি চাইছিল? যাই হোক, ও তো মারাই গেছে, কিন্তু আমি এত খেটেছি কি কারণে? আমার নিজের শক্তিকে বাড়ানোর জন্যে, যেন আমাকে অন্য কোনো শক্তি কন্ট্রোল করতে না পারে। আর এরপরে সে বলে ঠিক আছে, আমরা তাহলে তৈরিই আছি, অ্যাটাক করা যাক। কিন্তু হানেকাওয়া এখন বলে না না, বাকি হান্টাররা তো এখন এখানে আসেনি। কিন্তু তার এই উত্তরে সাং জিনবো বলে সবাই এখানেই আছে। এখন অন্যদিকে আমরা দেখতে পাই ব্লেড গিল্ডের 2টো এস র্যাঙ্কের হান্টারকে। সেখানকার মেয়েটা বলে এই কাজটা খুবই বিরক্তিকর, যেটা শুনে অন্য ছেলেটা বলে যাই হোক না কেন তবুও তো আমরা এই সমস্ত বিস্টগুলোকে মারার পরে এখনও বেঁচে আছি, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু ওই মেয়েটা বলে এই সমস্ত শ্যাডো বিস্টগুলো জায়ান্টগুলোকে মেরে সোজা চলে যাচ্ছে টোকিওর দিকে, যেন আমরা এখানে শুধুমাত্র ক্লিন করার জন্য বসে রয়েছি। এখন অন্যদিকে আমরা দেখতে পারি যে সমস্ত শ্যাডো সোলজাররা সাং জিনবোর কাছে এসে পড়ে। তাই সাং জিনবো এখন সবাইকে বলে খুব ভালো কাজ করেছো তোমরা, আমাদের একটা শেষ কাজ বাকি।
আর এরপরে সে জিনোকে বলে, তুমি এক কাজ করো, তুমি মিস হানেকাওয়াকে নিয়ে এখান থেকে চলে যাও, এখান থেকে যত দূরে পারবে তত দূরেই চলে যাও। আর তারা চলে যাওয়ার পর সাং জিনবো সেখানে বেঁচে থাকা সমস্ত জায়ান্টসগুলোর থেকেও শ্যাডো বের করে আর তারপরে সবাইকে একসঙ্গে বলে অ্যাটাক করতে। আর এই সময় সমস্ত শ্যাডো বিস্টরা ওই বড় জায়ান্টের উপরে একসঙ্গে অ্যাটাক করে, যেটা দেখে এখন জায়ান্টটাও দাঁড়িয়ে পড়ে আর সেও সমস্ত শ্যাডো বিস্টদের উপরে অ্যাটাক করে। আর শুধুমাত্র একবার তরোয়াল চালাতেই প্রায় 100-এরও বেশি শ্যাডো সোলজারকে একসঙ্গে মেরে ফেলে, যেটা দেখে সাং জিনবো এই সময় অবাক হয়ে যায়। এখন সাং জিনবোর ভেতরে ভেতরে মনে হয় যে এখান থেকে পালিয়ে যায়। এই বিস্টটা এতটাই পাওয়ারফুল ছিল যে সাং জিনবোর ভেতর থেকে একদমই ভালো লাগছিল না। তাই সাং জিনবো এখন ভাবতে থাকে, আমার কাছে দুটো রাস্তা আছে এই ফিলিংটা থেকে বেরোনোর। প্রথম হচ্ছে আমি সবকিছু ছেড়ে এখান থেকে পালিয়ে যাই, আর দ্বিতীয় আমি সব সমস্যা পুরো গোড়া থেকে মেরে ফেলি। এখন আমরা দেখতে পাই যে সমস্ত ছোট ছোট পিঁপড়েগুলো মিলে বিস্টের উপরে অ্যাটাক করে। আর এখন সাং জিনবোর পেছনে বেরু আর ইগ্রিস দাঁড়িয়ে থাকে। বেরু এই সময় সেখানে যেতে চায়, কিন্তু সাং জিনবো থেকে আটকায় আর বলে এখনই না, দেরি আছে। সে মনে মনেই ভাবতে থাকে, আমাকে আগে খুঁজতে হবে যে ওর উইকনেসটা কোনটা, তারপরেই আমি অ্যাটাক করব। এখন সমস্ত শ্যাডো বিস্টগুলো তার উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে আর সাং জিনবোর মানা লাগাতার কমতে থাকে। কিন্তু সে দেখতে পায় যে ওই বড় বিস্টটা কোনো অ্যাটাকই ব্লক করছে না, তার পুরো শরীর যেন মানা পাওয়ারে ঢাকা রয়েছে, পুরো একটা আর্মারের মতো। আর এখন হঠাৎই সাং জিনবো লক্ষ্য করে যে ওই জায়েন্টটা একটা অ্যাটাক ব্লক করে, তার মানে সেই জায়গাটা উইক আছে। আর সঙ্গে সঙ্গে সে কাইসেলকে ডেকে ইগ্রিস আর বেরুর সঙ্গে সেই দিকে উড়ে যায়। আর তারপরে সে নেমে পড়ে সেই বড় জায়েন্টটার কাঁধের ওপর, কারণ সে সেইখানে তার উইক স্পটটা খুঁজে পায়। এখন দূর থেকে এই লড়াইটা হানেকাওয়া আর জিনো দেখছিল। হানেকাওয়া এই সময় বলতে থাকে, এটা এখন আর হান্টারদের সঙ্গে বিস্টদের লড়াই নেই, এখন লড়াই হচ্ছে মনস্টারের সঙ্গে মনস্টারের। ওদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো ওই জায়েন্টটার একটা চোখের উপরে অ্যাটাক করে আর তারপরে সে বেরুকে সেইখানে ডাকে আর বেরু সেই চোখের ভেতর দিয়ে ঢুকে যায়। আর এখন সাং জিনবো তার স্কিল মিউটিলেশনের ব্যবহার করে আর এইভাবেই তারা নিমেষের মধ্যেই ওই বড় জায়েন্টটাকেও হারিয়ে ফেলে। আর এই একটা জায়েন্টকে মারার জন্যই সাং জিনবোর এই সময় 4 লেভেল আপ হয়ে যায়। আর এই সময় চিনো সাং জিনবোর দিকে দৌড়িয়ে আসে আর বলতে থাকে, স্যার আপনি তো কাজের কাজ করে ফেলেছেন, ওই বড় বিস্টটাকেও হারিয়ে ফেলেছেন। কিন্তু সাং জিনবো এখন ভাবতে থাকে, আমাকে তো সিস্টেমের থেকে মেসেজ দিল না যে আপনি ডানজন বসকে হারিয়ে ফেলেছেন, তার মানে এটা বস না, ডানজনের ভেতরে বস রয়েছে, তার মানে এখন আমার লড়াই শেষ হয়নি। আর তাছাড়া এই বড় বিস্টটা থেকে মনে হয় আমি শ্যাডো বানাতে পারবো না। সে একবার চেষ্টাও করে, ঠিক এরকমই হয়, সে শ্যাডো এক্সট্রাক্ট করতে পারে না। আর এখন আমরা দেখতে পাই যে বেরু ওই বড় জায়েন্টটার মুখের থেকে বেরিয়ে আসে আর মানা যাওয়ার পরও ওই বড় বিস্টটা থেকে এত পরিমাণে মানা পাওয়ার বেরোচ্ছিল যে সাং জিনবো বেরুকে না দেখা পর্যন্ত বুঝতেই পারে না যে ওর ভেতরে বেরু আছে। আর এখন হঠাৎই সেইখানে একটা ঝড়ের সৃষ্টি হয়। সাং জিনবো বুঝতে পারে যে ডানজনের ভেতর থেকে এই জায়েন্টের মানাটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে। আর এই দেখেই সাং জিনবো ঠিক করে ডানজনের ভেতরে যাওয়ার, আর সে সঙ্গে সঙ্গে চলেও যায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় যে সেটা একটা বড় প্রাসাদের মতো। প্রাসাদটা এতটাই বড় যে ওই জায়েন্টটাও চলাফেরা করতে পারবে। আর এখন বেরু আর সাং জিনবো দুজনেই একটা অদ্ভুত রকম হাসি শুনতে পায়, যেটা শুনে সাং জিনবো ভাবে, আমি গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম, তারপরে এরা হাসছে, চলো দেখা যাক এরা কে। আর ভেতরে গেলে সাং জিনবো দেখতে পায় যে একজনকে শেকল দিয়ে বাঁধা, আর সেই হেসে হেসে বলছে, বাপরে কে এসছে আমাকে দেখতে, স্বাগতম তোমাকে। আর এখন সাং জিনবো তাকে দেখে ভাবে যে এটাই কি এই ডানজনের বস। অন্যদিকে ওই বিস্টটা বলতে থাকে, আমাকে এই চেনের থেকে তাড়াতাড়ি মুক্ত করো, আমি জানতে পেরে গেছি যে রুলাররা কি প্ল্যান করেছে, আমাকে তাড়াতাড়ি বাকি সমস্ত মোনার্কদেরকে বলতে হবে। আর এরপরে সে সাং জিনবোর দিকে তাকিয়ে বলে, তুমি তুমি আবার কে, তোমাকে তো আমি চিনি না। এদিকে সাং জিনবো এখন তাকে বলে, তুমি যাদের কথা বলছো কে রুলার না কে, তারাই কি তোমার সঙ্গে এরকম করেছে? যার উত্তরে ওই বিস্টটা বলে, রুলাররা আমাকে ব্যবহার করছে, ওরা শুধুমাত্রই আমাকে দিয়ে জায়গাটা খালি করিয়ে নিল যেইখানে এরপরে যুদ্ধ হবে। তার এই কথা শুনে সাং জিনবো ভাবে, আমি এর আগেও অনেক বিস্টের সঙ্গে কথা বলেছি, কিন্তু তাদের মধ্যে কেউই আমাকে কিছু এক্সপ্লেন করতে পারেনি। যেটা ভাবার পরে সে এই বিস্টটাকে জিজ্ঞাসা করে, তুমি যে রুলারের কথা বলছো সেই রুলারটা কে? আর এখন অন্য বিস্টটা উত্তর দেয় যে ওরা মোনার্কের শত্রু, অনেক পুরনো শত্রু। যেটা শুনে সাং জিনবো ভাবতে থাকে, মোনার্কের শত্রু, তার মানে কি ওরা আমারও শত্রু? আর এখন সে বিস্টটাকে বলে, ওরা মোনার্কের শত্রু, আর ওরা যদি তোমাকে চেন দিয়ে বেঁধে রাখে তার মানে কি তুমিও? যার উত্তরে ওই বিস্টটা এখন বলে, হ্যাঁ আমিও একটা মোনার্ক।
আর একই সঙ্গে সে সাং জিনভোকে এটাও বলে সমস্ত মোনার্করা এবং সমস্ত রুলাররা এখন তোমার পেছনেই রয়েছে, কিন্তু তোমার একার এখন তাদের সবার সঙ্গে লড়াই করার শক্তি নেই। লড়াই করার জন্য তোমার আরও কয়েকজনের দরকার। তাই আমি বলছি আমাকে এই চেন থেকে মুক্ত করো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তার এই কথা শুনে সাং জিনভো বলে তুমি একটা বিস্ট আর তুমি আমাকে বলছো তুমি আমাকে সাহায্য করবে, এইটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এখন এই মোনার্কটা বলে আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। আর এরপরে সেই মোনার্কটা তার একটা স্কিলের ব্যবহার করে যেটার নাম দ্য প্লেজ অফ ট্রাস্ট। আর এই স্কিলটাকে যদি সাং জিনভো অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তারপর থেকে এরা দুজনের মধ্যে যা কথা হবে কেউ কোনো মিথ্যে কথা বলতে পারবে না। এখন সাং জিনভো একই সঙ্গে এটাও জানতে পারে যে এটা হচ্ছে দ্য কিং অফ জায়েন্টস। সে ভাবতে থাকে তার কি এই প্লেজটাকে অ্যাকসেপ্ট করাটা ঠিক হবে। এই ভাবার পরে সে অ্যাকসেপ্ট করেই নেয়। আর এখন তারা দুজনে কথা বলতে শুরু করে। প্রথমেই মোনার্কটা তাকে বলে আমাকে আমার এই সিলে থেকে মুক্ত করো, আমি তোমাকে সাহায্য করব। তার এই কথা শুনে সাং জিনভো বলতে চায় ঠিক আছে আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করছি, কিন্তু সে এই কথাটা পুরো করতে পারে না। সে দেখতে পারে যে সে মিথ্যে কথা বলতে পারছে না। তার মানে এই স্কিলটা আসলে কাজের আছে, সমস্ত সত্যি কথাই বলতে হবে এখন। আর এরপরে সে মোনার্কটাকে জিজ্ঞাসা করে আচ্ছা এই সমস্ত কথা না হয় আমরা পরে বলছি, তুমি আমাকে আগে এইটা এক্সপ্লেন করবে যে বাকি কোনো বিস্টরা তো আমাকে কিচ্ছু বলতে পারতো না, তাহলে তুমি কি করে বলতে পারছো? যে এটা শুনে এখন মোনার্ক বলে ম্যাজিক বিস্ট আবার কি? আর এখন সাং জিনভো বোঝায় যে যেই সমস্ত বিস্টগুলো ডানজনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তারাই তো ম্যাজিক বিস্ট। যেটা শুনে মোনার্ক বলে ও আচ্ছা তুমি ডেনিজেন্স অফ কেওসের কথা বলছো, মানে ম্যাজিক বিস্টদেরকে হয়তো মোনার্কসরা এই নামেই ডাকে। আর একই সঙ্গে এখন মোনার্কটা সাং জিনভোকে বলে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি ওই সমস্ত ডেনিজেন্স অফ কিওসের সঙ্গে আমার কি করে তুলনা করছো? আমি মোনার্ক, আমি ওদেরকে চালনা করি। আর ওই সমস্ত ডেনিজেন্স অফ কিওসরা এখন রুলারদের সৈন্য, হেরে যাওয়ার পরে ওরা রুলারদের দাস হয়ে গেছে। কিন্তু অন্যদিকে আমি হলাম কিং, আমি ওদের সঙ্গে জুড়ে কাজ করব না, আমি এখন এখান থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় আছি। আর দেখো সৌভাগ্যবশত আমার তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আর এখন সাং জিনভো তাকে জিজ্ঞাসা করে রুলার আর্মি মানে তুমি কি বলতে চাইছো? যারা কিনা রূপালী কালারের কবচ পরে থাকে আর তাদের পিছনে ডানা থাকে তারা? যেটা শুনে মোনার্ক বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, ওরাই হচ্ছে রুলার সোলজার। আর এখন সাং জিনভো আরও একটা প্রশ্ন করে তাহলে ওই সমস্ত রুলার সোলজাররা আমাদের পৃথিবীতে এত বিস্ট কেন পাঠায়? আর এখন এই মোনার্কটা বলে আসলে ওরা আরও একবার যুদ্ধ করতে চায় মোনার্কদের সঙ্গে, আর এইবার ওরা এই পৃথিবীতে যুদ্ধ করতে চায়। কিন্তু সাং জিনভো এখন এই কথাটার কোনো মানে বুঝতে পারে না। সে জিজ্ঞাসা করে ওরা এই পৃথিবীকে ব্যাটেলফিল্ড বানাতে চায়, কিন্তু তার সঙ্গে এই পৃথিবীতে বিস্ট পাঠানোর সম্পর্ক কী? আর এখন মোনার্কটা উত্তরে জানায় এটার একটাই কারণ, ওরা এই পৃথিবীতে প্রচুর পরিমাণে মানা পাওয়ার আনতে চায়। সাং জিনভো এখন মনে মনেই ভাবে এই পৃথিবীতে ম্যাজিক বিস্টদেরকে এটা অভিশাপ হিসেবে দেখা হয়, কিন্তু গেটের থেকে বেরোনো মানা পাওয়ারকে যেমন এসেন্ট স্টোন বা মানা পাওয়ারকে দেখা হয় একটা ভালো জিনিস রূপে। শুধুমাত্র হান্টাররাই না, সবাই জানে যে মানা হলো এখনকার পৃথিবীতে সব থেকে ভালো শক্তির উৎস। কিন্তু আসলে এই মানা পাওয়ারগুলো রুলাররা পাঠাচ্ছিল পৃথিবীকে যুদ্ধক্ষেত্র বানানোর জন্য। আর এখন মোনার্কটা বলতে থাকে রুলারদের কাজ প্রায় হয়েই গেছে, এই পৃথিবীতে এখন প্রচুর পরিমাণে মানা পাওয়ার রয়েছে। আসলে ওরা পৃথিবীটাকে একটু শক্তিশালী করতে চাইছিল যাতে যুদ্ধের জন্য এই পৃথিবী পুরোপুরিভাবে নষ্ট না হয়ে যায়। আর এখন সাং জিনভো জিজ্ঞাসা করে তার মানে যুদ্ধ বলতে কি তুমি এটা বোঝাচ্ছ যে মোনার্কদের সঙ্গে রুলারদের আবার রিম্যাচ? যেটা শুনে মোনার্ক বলে হ্যাঁ এরকমই, কিন্তু তোমার কাছে খুব বেশি সময় নেই। আমরা যে এই কথাগুলো বলছি এগুলো যদি মোনার্ক আর রুলাররা জেনে যায় তাহলে আর কোনো রকম দেরি না করে ওরা যুদ্ধ শুরু করে ফেলবে। হয়তো রুলাররা এতক্ষণে তাদের সৈন্য পাঠানো শুরু করেও ফেলেছে। আর এখন সাং জিনভো বলে তুমি তো সব কথা এরকমভাবে বলছো যে সবাই আমার পেছনে লেগে রয়েছে, কিন্তু এরকম কেন? আর এখন মোনার্কটা বলে তার মানে কি তুমি কিছুই জানো না? আসলে তোমার কাছে যে পাওয়ারটা আছে সেটা কিন্তু তোমার না। আর আরও পরিষ্কারভাবে বলতে গেলে এই পাওয়ারটা তোমার কাছে আছে মানে যে তোমাকে এই পাওয়ারটা দিয়েছে সে মোনার্কদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তুমি এখন মোনার্ক আর রুলার দুজনেরই শত্রু, কিন্তু আমি আছি তোমার সঙ্গে, আমি তোমাকে সাহায্য করব, তাই আমাকে এখন তুমি সাহায্য করো। তার এই কথা শুনে সাং জিনভো বলে যদি তুমি আমাকে সাহায্য করতেই চাও তাহলে তো তুমি আমার শ্যাডো বিস্ট হয়ে যেতে পারো, ওটা কি ভালো আইডিয়া না? কিন্তু মোনার্কটা বলে আমার বডি এবং সমস্ত রুলারের বডি একটা অ্যাস্ট্রাল বডি, আমরা মরার সঙ্গে সঙ্গে আমাদের বডি ডিস্ট্রয় হয়ে যাবে, তাই তুমি এটা শ্যাডো বানাতে পারবে না। তাই তুমি একটা কাজ করো, তুমি আমাকে এখান থেকে ছাড়িয়ে দাও।
এখন সাং জিনবো ভাবতে থাকে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি এইখানে একটা অন্যরকম কিছু দেখলাম। আর এই সময় সে তার হাতে একটা ড্যাগার নেয়, আর সে মোনার্কটাকে আবার জিজ্ঞাসা করে, তুমি আমাকে সাহায্য করবে তাই তো? আর এখন মোনার্কটা বলে, হ্যাঁ অবশ্যই করব, আমরা দুজন মিলে একসঙ্গে থাকবো, দুটো মোনার্কের পাওয়ার একসঙ্গে। আর এরপরই সাং জিনবো তার দুটো চেন খুলে ফেলে আর তাকে আবার জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি এই পৃথিবীর সব মানুষের সঙ্গে থাকবে? কিন্তু এই সময় মোনার্কটা আর কোনো কথা বলে না, যেটা দেখে সাং জিনবো বলে, আর কিছু বলছো না যে? এইখানে তুমি কোনো মিথ্যে কথা বলতে পারবে না তাই? আর এখন সাং জিনবো ওই মোনার্কটার ঘাড়ের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেইখানে একটা এসেন্স স্টোন রাখা, যেটা দেখে সে তাকে বলে, তোমার ঘাড়ে যতক্ষণ এটা আছে ততক্ষণ তোমার মাথায় একটা কথাই ঘুরবে, কিল দ্য হিউম্যানস, যেটা তোমাকে রুলাররা বলেছে। আমি কি ঠিক বললাম না? আর এই বলে সে মোনার্কটাকে মারতে শুরু করে আর তাকে বলে, তুমি আমার অনেক বিপদ করতে পারো, তোমাকে বাঁচিয়ে রাখলে হবে না। কিন্তু মোনার্কটা এখন বলে, আমি কোনো বিপদ না, বিপদ আসলে তুমি। এই সমস্ত ডেনিজেন্স অফ কেওসের সঙ্গে যে মানুষদের লড়াই হচ্ছে, এতে কিছুই হচ্ছে না, শুধুমাত্র এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, আর এই যুদ্ধক্ষেত্রের সমস্ত মানুষেরা শেষ হয়ে যাবে। কিন্তু সাং জিনবো এখন বলে, আমি এটা কোনোদিন হতে দেব না। আর এরপরে সে মোনার্কটাকে মেরে ফেলে। আর এখন সিস্টেমের থেকে মেসেজ চলে আসে যে সে ডানজন বসটাকে হারিয়ে ফেলেছে। আর সে এই সময় এত পরিমাণে এক্সপিরিয়েন্স পয়েন্ট পায় যে সিস্টেম সেটা ক্যালকুলেটই করতে পারে না। আর এখন তার 8 লেভেল একসঙ্গে বেড়ে যায়। সে ভাবতে থাকে, আমি কোনো শ্যাডো বিস্ট তো পেলাম না, কিন্তু আমি এই মোনার্কের থেকে পাওয়া এসেন্স স্টোনটাকেই আমার প্রাইজ হিসেবে ধরে নিলাম। আর এখন আমরা দেখতে পাই যে সাং জিনবোর লেভেল হয়ে যায় 122। অন্যদিকে আমেরিকাতে এখন আমরা দেখতে পাই যে মিস সেলনার আর আরেকজন একটা হেলিকপ্টারে করে যায় একটা ন্যাশনাল লেভেল হান্টারের বাড়িতে, যার নাম ক্রিস্টোফার রিড। সেই সময় মিস সেলনারকে দেখে বলে, আমি আজকে কাউকে আমার বাড়িতে আসাটা এক্সপেক্ট করছিলাম না। আর এখন আমরা দেখতে পাই যে ডেপুটি ডাইরেক্টর আর মিস সেলনার তার সামনে দাঁড়িয়ে থাকে। এই সময় ডেপুটি ডাইরেক্টর তাকে বলে, আমাদের তোমার সঙ্গে কিছু আর্জেন্ট কথা আছে, আমরা তোমার সঙ্গে কিছু কথা গোপনে বলতে চাই। আর এখন আমরা দেখতে পাই যে ক্রিস্টোফার সবাইকে বলে দেয় যে আমি দুজনের সঙ্গে কথা বলছি, যেন কেউ তার ঘরের সামনেও না আসে। আর এখন তারা ঘরে বসে কথা বলতে শুরু করে। এখন ক্রিস্টোফার বলে, কি চাও তোমরা? যদি তোমরা এস র্যাঙ্কের গেটের ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমি আগেই বলে দিই, আমি কোথাও যেতে রাজি নেই এখন। কিন্তু মিস সেলনার বলে, না না, সেই সমস্ত কিছু না, আমরা তার থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানাতে চাই। যেটা শুনে এখন ক্রিস্টোফারও ভাবে এস র্যাঙ্ক গেটের থেকেও ইম্পর্টেন্ট, সেটা আবার কি? আর এখন মিস সেলনার বলে, ক্রিস, হয়তো খুব তাড়াতাড়ি তোমাকে কেউ মেরে ফেলতে পারে। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 11, একই সঙ্গে সিজন 3। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।